পশ্চিম ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ, অতিরিক্ত গরমে ফ্রান্সে 2 শিশুসহ 18 জনের মৃত্যু। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অগ্রগতি, হরমুজে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিতে নিখুঁত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার। স্টারমারের পদত্যাগের চ্যালেঞ্জের মুখে ব্রিটিশ রাজনীতি, প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে লেবার পার্টির অ্যান্ডি বার্নহাম। দর্শক আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মিলা খন্দকার। দাবদাহের তীব্রতায় পড়ছে ফ্রান্স, ব্রিটেন, গ্রিস, স্পেন, ইতালি সহ ইউরোপের পশ্চিমাঞ্চল। ফ্রান্সে অতিরিক্ত গরমে শিশুসহ অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। বেশ কিছু শহরে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনও একই অবস্থা চলার পূর্বাভাস আছে। ব্রিটেনেও চলতি সপ্তাহে গরমের সব রেকর্ড ছাপিয়ে যাওয়ার শঙ্কা আছে। নাকাল জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড এবং লুক্সেমবার্গের জনজীবনও। এদিকে গ্রিসের আক্রাইফোনিওতে ছড়িয়ে পড়েছে দাবানল, যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে এই দাবানল ছড়িয়ে পড়ছে নতুন এলাকায়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, ফ্রান্সের আসলে ঠিক কোন কোন অঞ্চলে এই তাপপ্রবাহ বেশি, আর 18 জনের মৃত্যুর খবর আমরা শুনছিলাম এ পর্যন্ত, এত প্রাণহানির কারণ কি? প্রশাসন এই নিয়ন্ত্রণে আসলে কি ব্যবস্থা নিয়েছেন? মূলত দক্ষিণ যে ফ্রান্স বলে, দক্ষিণ ফ্রান্সের বোদো থেকে শুরু করে প্রত্যেকটা শহরই, এক কথায় যদি আমি বলি যে পুরো ফ্রান্সের অর্ধেক শহরই পুড়ছে এই তাপ প্রবাহে। এখন যেটা আমি যে শহরে আছি এটার নাম হলো অ্যাভিগনন। আমি প্যারিস থেকে অ্যাভিগনন শহরে আসছি। আজকে এখানে তাপমাত্রা 41 ডিগ্রি। এবং আমি যে জায়গাটায় অবস্থান করছি আপনাকে দেখাই, এটি ওয়ার্ল্ড হেরিটেজের একটা জায়গা, যেখানে যেখানে প্রচুর পর্যটকরা এখানে আসে এবং তারা এখানে অবস্থান করে। দেখেন, একটা মানুষও নেই, পুরো পর্যটক বলা চলে পর্যটক শূন্য একটি শহর হয়ে গেছে এটি। এবং এই চিত্রটি এখন সারা ফ্রান্স জুড়ে। এবার আপনাকে আমি একটা বিষয় একটু বলে রাখি যে 18 জনের যে মৃত্যু ঘটনা হয়েছে, সেই ক্ষেত্রে বলা চলে যে সরকারের গাফলতি একেবারেই যে ছিল তা না, কিন্তু নেই বললেই চলে। কারণ এই সরকার এই তাপ প্রবাহ মোকাবেলায় যে যে পদক্ষেপগুলো নিয়েছে, আপনাদেরকে একটু বলে রাখি, কিছু সমালোচনা অবশ্যই আছে। তারা যে বিষয়টা মাথায় রেখে আজকেও আবার জরুরি বৈঠক ডেকেছে, সেগুলো আপনাকে একটু সংক্ষিপ্তে আমি বলে রাখি। যে প্রত্যেকটা স্কুলে এখানে 100টা স্কুল বন্ধ। 885টা স্কুল যেগুলো চলছে সেইগুলো সময় সীমিত করেছে। এবং প্রত্যেকটা স্কুলের অভিভাবককে তারা এসএমএস এর মাধ্যমে জানিয়েছে যে তার সন্তানকে হালকা কাপড় পরে পানি দিয়ে অবশ্যই যেন তাদেরকে স্কুলে পাঠায়। আমি এই শহরে যখন ট্রেনে করে আসি, আপনাকে বলে রাখি, আমাকে একটা পানির বোতল দিয়েছে, একটি টুপি দিয়েছে বিনামূল্যে প্রত্যেকটা ট্রেনের যাত্রীদেরকে। এরকম ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। তবে আরেকটা যে বিষয়টা বলি, যে কিছু সমালোচনা অবশ্যই আছে। তার প্রথম সমালোচনাটা হলো যে এখানে ট্রেন ব্যবস্থার উপর সবাই নির্ভরশীল। এখানে যে রেল লাইন গুলো, সেটি 40 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা সহনীয় অবস্থায় এই রেল লাইন গুলো চলাচল করতে পারে। কিন্তু এবার এই রেল লাইন গুলোর যে অবস্থা, 40-এর উপরে ওঠার কারণে পুরো ফ্রান্স জুড়ে ট্রেনের বিপর্যয় ঘটেছে এবং শিডিউল বিপর্যয় ঘটেছে। এটি কিন্তু সমালোচনার মুখ থেকে কিন্তু ফ্রান্স সরকার কিন্তু তারা রেহাই পাচ্ছে না। বিভিন্ন সংগঠন এই বিষয়ে তাদেরকে বলছে যে কেন তারা আগে থেকে এই ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে আরেকটা বলি যে এখানে অনেক ভবে ঘুরে শেল্টারে আশ্রয়হীন লোক রয়েছে, তাদেরকে এখন সরিয়ে নিচ্ছে এই গরম থেকে। এবং বিভিন্ন সংগঠন বলছে কেন আগে থেকে পদক্ষেপ নেওয়া হয়নি। আর ছোট্ট করে একটু বলি, প্রবাসী বাংলাদেশি যারা ফ্রান্সে রয়েছে তারা কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। যারা এখানে ডেলিভারির কাজ করে, তারা সাইকেল এবং মোটরসাইকেল দিয়ে ডেলিভারির কাজ করে, এই রোদের কারণে তারা কাজ করতে পারছে না। আর এখানে তারা এই জাতীয় কাজ না করলে তারা আয় করতে পারে না। সুতরাং বাংলাদেশে তাদের আত্মীয় স্বজন এবং সবাই খুবই চিন্তিত। জি হাবিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফ্রান্স থেকে সহকর্মী আহসান হাবিব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।
হরমুজ প্রণালীতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জাহাজ চলাচলে নিখুঁত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠায় সম্মত ইরান একথা জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শেষে দেশে ফেরার পথে রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া বক্তব্যে তিনি জানান, বিদেশে জব্দ থাকা ইরানের $1200 কোটি মুক্ত করার চূড়ান্ত চুক্তি আলোচনায় সম্পন্ন হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি ওয়াশিংটনের সাথে করা চুক্তির শর্ত মেনে না চলে তাহলে যা করা প্রয়োজন তাই করবেন তিনি। প্রায় 4.5 মাস আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। এরপর সেটি জ্বালানি নেওয়ার জন্য যায় ফুজায়রা বন্দরে, সেখান থেকে নতুন গন্তব্য আফ্রিকা। এমভি বাংলার জয়যাত্রা গত 2 ফেব্রুয়ারি হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে যায়। পরে এটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে 27 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। যুদ্ধের সময় হরমুজ প্রণালীতে চলাচলে নিষেধাজ্ঞা দেয় ইরান। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধে 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে আটকে যাওয়া নর্ডিক পোল্যাক্স জাহাজটিও হরমুজ প্রণালী পার হয়েছে, যা বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে 6 জুলাই। জ্বালানি তেল রপ্তানিতে ইরানের উপর থেকে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় আগামী 21 আগস্ট পর্যন্ত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠকের পরই ওয়াশিংটনের কাছ থেকে এলো বড় সিদ্ধান্তের ঘোষণা। ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে ওয়াশিংটন। সোমবার এ বিষয়ে একটি আনুষ্ঠানিক অনুমোদন দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নতুন লাইসেন্স অনুযায়ী আগামী 21 আগস্ট পর্যন্ত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে ইরানকে। একই সঙ্গে এসব বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকিং, বীমা এবং পরিবহন সেবার ক্ষেত্রেও দেওয়া হয়েছে ছাড়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, হরমুজ প্রণালীতে অবাধ ও উন্মুক্ত চলাচলের সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রেও তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে ইরান, তবে উত্তর কোরিয়া বা কিউবার মতো দেশগুলোর সাথে কোনো ধরনের লেনদেনের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। 1979 সালে ইসলামী বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাস জিম্মি সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র প্রথম ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর পারমাণবিক কর্মসূচি এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে আরও কঠোর নিষেধাজ্ঞা যোগ হয়। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি তেলের প্রধান ক্রেতা হয়ে ওঠে চীনের স্বাধীন তেল শোধনাগারগুলো। 2018 সালে নিষেধাজ্ঞা পুনর্বহালের আগে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, গ্রিস, তাইওয়ান ও তুরস্ক ছিল ইরানি তেলের বড় বাজার। যুদ্ধাবসানে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা হওয়ার পর থেকেই বিশ্ব জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। অন্তর্বর্তী চুক্তি এবং শান্তি আলোচনায় অগ্রগতির খবরের পর কমতে শুরু করেছে তেলের দাম। উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছেন বিশেষজ্ঞরা। রাখি জেসমিন, চ্যানেল 24। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পর লেবাননের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বৈরুতের বিমানবন্দর সড়কে টাঙানো একাধিক বিলবোর্ড। সেখানে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং তার প্রয়াত বাবা আলী খামেনির ছবি দিয়ে জানানো হয়েছে কৃতজ্ঞতা। তবে বার্তা নিয়ে বিভক্ত লেবাননের জনমত। বৈরুতের বিমানবন্দর সড়ক জুড়ে এখন বিশাল বিশাল বিলবোর্ড। সংকটকালের বিশ্বস্ত বন্ধু ইরানকে ধন্যবাদ জানিয়ে লেবানন সরকারের এমন উদ্যোগ। এসব বিলবোর্ডে চোখে পড়ছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং তার প্রয়াত বাবা আলী খামেনির ছবি। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পরই এসব বিলবোর্ড ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। লেবাননের দক্ষিণ উপশহরের অনেক বাসিন্দা মনে করেন দুঃসময়ে পাশে থাকার জন্য ইরান কৃতজ্ঞতা পাওয়ার দাবিদার।
أكيد مع شكر للجمهورية الإسلامية. অবশ্যই আমি ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধন্যবাদ জানানোর পক্ষে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছে, সহায়তা করেছে, তাদের সবাইকেই ধন্যবাদ। তবে সবার আগে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা মহান সৃষ্টিকর্তার প্রতি। في أول الفضل الأكبر من بعد الله وللجمهورية الإسلامية. আছে ভিন্ন মত। সব লেবানিজি এই বার্তাকে ইতিবাচকভাবে দেখছেন না। অভ্যন্তরীণ সংকটের সময় বিদেশি শক্তির প্রতি প্রকাশ্য আনুগত্য দেশের বিভাজন আরো বাড়িয়ে দিতে পারে এমন শঙ্কার কথাও বলছেন কেউ কেউ। আমি এর বিরোধী। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লেবানন। ইরান কি চায় সেটা আমাদের বিষয় নয়। এসব ছবি আর ব্যানার কেন? এগুলো দেশে নতুন করে বিভেদ তৈরি করতে পারে। বিতর্কের এই আবহেই ওয়াশিংটনে নতুন দফার আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল। মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে বৈরুত সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে চাইলেও তা এখন নতুন চ্যালেঞ্জের মুখে। কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতায় লেবাননকে আলোচনার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। লেবাননের নেতারা বহুবার বলেছেন দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো বিদেশি শক্তি আলোচনা করতে পারে না। তবে সাম্প্রতিক সমঝোতার পর অনেক বিশ্লেষকের মতে যুদ্ধবিরতির কৃতিত্ব চলে গেছে ইরানের ঝুলিতে, আর কূটনৈতিকভাবে দুর্বল অবস্থানে পড়েছে বৈরুত। ঋতু সাহা, চ্যানেল 24। দর্শক, ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে, সাথে আছি আমি মিলা খন্দকার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভবানীপুরে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হলেও তা মেনে নিতে নারাজ সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি আসনটির ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন তিনি। মঙ্গলবার সেই মামলাতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। নির্বাচনে ব্যবহৃত ইভিএম, ভিভিপ্যাট মেশিন ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু, সুব্রত গুপ্ত ও সুনীল আগারওয়ালকে মামলায় যুক্ত করতে বলা হয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে নিজ আসন ভবানীপুরে 15,114টি ভোটে পরাজিত হয় মমতা। এছাড়া পশ্চিমবঙ্গে ক্ষমতা হারায় তার দল তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই দলের ভাঙনে চাপের মুখে পড়েছেন মমতা। তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে তাকে সরিয়ে দিয়েছে বিদ্রোহী শিবির। নতুন চেয়ারম্যান হাওড়ার মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়। দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানবো। দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অয়নজিৎ সেন। রঞ্জিত, স্বাগত আপনাকে। পশ্চিমবঙ্গে আসলে তৃণমূল কংগ্রেসের রাজনীতি কোন দিকে যাচ্ছে, মমতাকে কেন সরিয়ে দেওয়া হলে বিষয়ে একটু জানাবেন বিস্তারিত। দেখুন, বর্তমানে এখন ব্যাপারটা হচ্ছে তৃণমূলকেই ব্যান করছে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। কেন দুটি ক্ষেপে আলাদা হয়ে গেছে এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের আমার মনে হয় যেটা ভবিষ্যৎ প্রবল একটি রাজনৈতিক জল্পনা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যেই পুরোপুরি পড়ে আছে। এখন ওরা কিছু মানে মমতার যেটা আমরা কালীঘাট তৃণমূল বলে বলি, যেটা মমতা ব্যানার্জির তৃণমূল পার্ট, সেই তারা হয়তো আবার কংগ্রেসও প্রত্যাবর্তন করার খবর চলছে। আবার অন্যদিকে ঋতব্রত ব্যানার্জি এবং কল্যাণদার যেই তৃণমূলটা নতুন যেটা মানে তৃণমূল কংগ্রেস যেটা বানানো হয়েছে, মানে যেটার আন্ডারে তৃণমূল কংগ্রেসের ব্যানারের আন্ডারে তারা চায় নিজেদেরকে রাখতে, তাদের পার্টটাও আলাদা। এখন এদের মধ্যে সেই আন্তরিক যেই মানে একটা মানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বটা কিন্তু এখন আস্তে আস্তে একটি বিকৃত রূপের দিকেই যাবে বলে আমি আশা করি। কেননা এটা এটা নিশ্চিতভাবে এটা কোর্টে মামলাও হওয়ার সম্ভাবনা আছে এবং সব মিলিয়ে দেখতে গেলে এই বিদ্রোহী মনোভাব যেটা এসছে, এটা আমি যদি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলি, জাস্ট একটাই জিনিস এখানে বলবো যে পুরোপুরি এটা একটা মানে যেটা ঋতব্রত মুখার্জি বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, সে তার মতে যেটা নতুন তৃণমূল আর কি, নতুন বলতে আর কি যেটা অ্যাকচুয়াল তৃণমূল বলে তারা দাবি করে, সেই ঋতব্রত সেখানে উনি বললেন যে না, ওদের একটু ডেসপটিক অ্যাটিটিউড ছিল, মানে আমাদের ছাড়া মানে মমতা ব্যানার্জি এবং বিশেষ করে অভিষেক ব্যানার্জির এগেনস্টে তাদের অনেক ধরনের কমপ্লেন ছিল, যার জন্য তারা বললেন যে ওনার জন্যই তৃণমূল কংগ্রেস আজকে হেরেছে। তবে সব মিলিয়ে দেখতে গেলে আমি এটাও বলবো যে এখন যেহেতু পশ্চিমবঙ্গের প্রথম বাজেট পরিবেশন হলো গতকাল এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে
প্রথম পূর্ণাঙ্গ বাজেটে প্রায় 1 লক্ষ নতুন চাকরি সৃষ্টি হচ্ছে, মহার্ঘ ভাতা বৃদ্ধি হচ্ছে, মহিলাদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং এছাড়া রেল, পরিকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থা সব দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় বিজেপির নতুন সরকার পশ্চিমবঙ্গকে একটি নতুন রূপে আনতে চেষ্টা করছেন এবং আনতে পারবেন বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দিল্লি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অঞ্জিত সেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন তার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। So he took up the invitation from the World Economic Forum to address a distinguished gathering of politicians, academics, business leaders, civil society on the matter of climate leadership this afternoon. On the sidelines of the World Economic Forum, he also met key business leaders from the China Railway Construction Corporation, as well as the China Road and Bridge Corporation. The discussions are ongoing. There will be discussions on various trade investment aspects as the visit moves on. A World Economic Forum থেকে tomorrow evening we will move to Beijing, following which you will see a lot of interaction, the political side of this visit, where we build with the aim of strengthening our relations with an important development partner. And he will have meetings with the Premier as well as the President and various business leaders. So we will brief you from Beijing on the outcomes of these discussions and keep you posted as his day progresses in Beijing. So with that, I will leave it to the spokesman for the Prime Minister's office, Dr. Mahdi Amin, to give the wider briefing of the day. Thank you. আসসালামু আলাইকুম। গণমাধ্যমের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের মাঝে অনেকেই অনেক কষ্ট করে ঢাকা থেকে মালয়েশিয়া গিয়েছেন, আবার কেউ সরাসরি চীনে এসেছেন, কেউ মালয়েশিয়া থেকে চীনে এসেছেন। যে আন্তরিকতা এবং আগ্রহ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর আপনারা কাভার করছেন, তার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে। আমাদের সাথে আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের আমাদের কলিগসরা রয়েছেন। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে গতকাল রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমরা চীনের দালিয়ান আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে পৌঁছেছি। মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে মাননীয় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের সাথে আমরা 21 সদস্যের সংক্ষিপ্ত একটি প্রতিনিধি দল এসেছি, যেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার 8 জন রয়েছেন। এই সংক্ষিপ্ত কলেবরকে ধারণ করেই মাননীয় প্রধানমন্ত্রী বহুপাক্ষিক বিষয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করে চলেছেন। গণপ্রজাতন্ত্রী চীন সরকারের একটি উচ্চ প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীকে গতকাল লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেন এবং মোটর শোভাযাত্রার মাধ্যমে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে হোটেলে নিয়ে আসেন। আমরা দেখেছি পুরো রাস্তা জুড়েই ছিল রাষ্ট্রীয় প্রোটোকল এবং পুলিশের প্রহরা। এই সম্মাননার জন্য আমরা চীন সরকারকে ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন অত্যন্ত সফল মালয়েশিয়া সফরে মাননীয় প্রধানমন্ত্রী মাত্র কয়েকটি কর্মঘণ্টা পেলেও তার মাঝেই মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাজা সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন চলছে, আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।